শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যায় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশের কথা স্বীকার সাবেক আইজিপির। সংকটে জাতির অভিভাবক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান ইসি কর্মকর্তারা। ফেরারি আসামিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংকটে আওয়ামী লীগ নেতারা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই কুমিল্লা গড়তে চান এবি পার্টি নেতা স্থপতি তানভীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণহত্যায় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশের কথা স্বীকার সাবেক আইজিপির। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়ে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সরাসরি মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ এসেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছ থেকে। মামুন বলেন, 2024 সালের 18 জুলাই শেখ হাসিনার নির্দেশ তিনি পান স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে। ওই দিন থেকে সারা দেশে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো শুরু হয়। জবানবন্দিতে তিনি আরও দাবি করেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও র্যাব মহাপরিচালক হারুন আর রশিদ ছিলেন এই অভিযানে অত্যন্ত সক্রিয়। সাবেক আইজিপি উল্লেখ করেন, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করে দমন করা হয়েছিল। আন্দোলন দমনে সরকারের পক্ষে ভূমিকা রেখেছেন দলীয় শীর্ষ নেতা ছাড়াও আওয়ামীপন্থী বুদ্ধিজীবী ও ব্যবসায়ীরা। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য অনুযায়ী জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছেন অন্তত 836 জন, আহত হয়েছেন প্রায় 13,800 জন। মামুন বলেন, এত প্রাণহানির দায় থেকে তিনি মুক্ত নন এবং এজন্য তিনি শহীদ পরিবার ও দেশবাসীর কাছে ক্ষমা চান। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একে আখ্যা দিয়েছেন অকাট্য অপ্রতিরোধ্য সাক্ষ্য হিসেবে, কারণ এই প্রথম কোনো উচ্চপদস্থ কর্মকর্তা প্রকাশ্যে মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে বিস্তারিত তথ্য দিলেন। সংকটে জাতির অভিভাবক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ এক অস্থির সময় পার করছে। গুজব, ষড়যন্ত্র, রাজনৈতিক টানাপোড়েন ও আইন শৃঙ্খলার অবনতির মাঝেও জাতি আশাবাদ খুঁজে পাচ্ছে একজনের নেতৃত্বে। তিনি শান্তিতে নোবেলজয়ী এবং বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে তিনি যেন এক অভিভাবকের ভূমিকায় দাঁড়িয়েছেন। বৈরী পরিস্থিতিতেও তিনি শান্ত, দৃঢ় এবং স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে সংকট উত্তরণের পথ দেখাচ্ছেন। জুলাই বিপ্লবের 1 বছর পূর্তিতে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় নির্বাচনের ঘোষণা দেন, যা ছিল গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জনতার দীর্ঘদিনের প্রত্যাশা। নির্বাচন ঘিরে নানা চক্রান্ত, গুজব ও সহিংসতা দেখা দিলেও তিনি আপোষহীনভাবে নির্বাচনের রোডম্যাপে অটল থেকেছেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছেন। বিএনপি, জামায়াত, এনসিপি থেকে শুরু করে অন্যান্য দলগুলোর সঙ্গেও তিনি বৈঠক করছেন 3টি মূল বার্তা নিয়ে: জাতীয় ঐক্য ধরে রাখা, মব সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে সম্মিলিত দায়িত্বশীলতা এবং ফেব্রুয়ারির নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন। সাম্প্রতিক গুজব সন্ত্রাস সেনাবাহিনীকে নিয়েও ছড়ানো হয়েছিল, কিন্তু সেনা প্রধানের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা জাতিকে আশ্বস্ত করেন যে সশস্ত্র বাহিনী সরকারের প্রতি আস্থাশীল এবং আসন্ন নির্বাচনে পূর্ণ সহযোগিতা করবে। এতে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা ব্যর্থ হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের মূল বৈশিষ্ট্য হল ধীরস্থির সিদ্ধান্ত, জনগণের মতামতকে প্রাধান্য এবং আলাপ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। তিনি প্রতিপক্ষকে প্রতিপক্ষের মতো নয়, বরং অংশীদারের মতো নিয়ে আলোচনায় বসেন। ফলে দেশে একটি যুক্তিবাদী রাজনৈতিক সংস্কৃতি তৈরি হচ্ছে। জনগণের প্রত্যাশা, তার নেতৃত্বে বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরবে। সংকটকালে তিনি শুধু প্রধান উপদেষ্টা নন, জাতির সত্যিকারের পথ প্রদর্শক। বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার। বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট, সংক্ষেপে কেএনএফ বা বম পার্টির একটি প্রশিক্ষণ ঘাঁটিতে বিশেষ অভিযান চালিয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর দেওয়া তথ্য অনুযায়ী গত 25 জুলাই থেকে 26 আগস্ট পর্যন্ত টানা 1 মাস এই অভিযান পরিচালিত হয় রেংতলাং নামে সীমান্তবর্তী দুর্গম এলাকায়। অভিযানে উদ্ধার করা হয়েছে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের স্লিং, সামরিক সরঞ্জাম যেমন মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, ইউনিফর্ম, বুট, ওয়াকি-টকি চার্জার, সোলার প্যানেল, কম্বল ও অন্যান্য রসদ। সেনারা ঘাঁটি, প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরীক্ষা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনাও দখল করেছে। আইএসপিআর বলছে, এসব অভিযানের মূল লক্ষ্য ছিল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় গড়ে ওঠা কেএনএফ এর অবস্থান চিহ্নিত করে তাদের সক্ষমতা হ্রাস করা।
উল্লেখ্য 2022 সালের শুরুর দিকে পাহাড়ে কেএনএফ এর অস্তিত্ব প্রথম প্রকাশ্যে আসে। সংগঠনটি দাবি করে বম, পাংখোয়া, লুসাইখিয়াং, খুমি ও ম্রো জনগোষ্ঠীকে নিয়ে তারা গঠিত। তবে কার্যত বম জনগোষ্ঠীর একটি অংশতে জড়িত থাকায় সংগঠনটি স্থানীয়ভাবে বম পার্টি নামে পরিচিতি পায়। সেনাবাহিনী জানিয়েছে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে পাহাড়ি অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান ইসি কর্মকর্তারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ দাবি তুলেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি এবার তারা চান ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও। মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত নির্বাচনী আইন ও আচরণবিধি বাস্তবায়নের চ্যালেঞ্জ ও উত্তরণ শীর্ষক কর্মশালায় এ দাবি উত্থাপন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন 4 জন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব আক্তার আহমেদ। বৈঠক সূত্রে জানা যায় 2 দিনের এই কর্মশালায় কর্মকর্তারা নিজেদের ভেতর থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি জানান। সেই সঙ্গে ভোটের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ঘাটতি, সরকারি সম্পদের অপব্যবহার, আচরণবিধি না মানা এবং হেভিওয়েট প্রার্থীদের নিয়ন্ত্রণে সমস্যার বিষয়গুলো আলোচনায় উঠে আসে। এ বিষয়ে ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার নিয়োগ ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়টি এখন বিবেচনাধীন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি ইসির কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয় তবে নির্বাচন প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হতে পারে। তবে এতে নিরপেক্ষতা রক্ষা করা বড় চ্যালেঞ্জ হবে। ফেরারি আসামিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংকটে আওয়ামী লীগ নেতারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় বাধার মুখে পড়তে যাচ্ছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। কারণ নির্বাচন কমিশন নতুন করে প্রার্থী হওয়ার যোগ্যতা অযোগ্যতার বিধানে যুক্ত করেছে একটি ধারা। যদি কোনো আদালত কাউকে ফেরারি ঘোষণা করে তবে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। ইতিমধ্যে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ অনেক নেতার বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই অবস্থায় পালিয়ে থাকা বা আত্মগোপনে থাকা নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার পথ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের সর্বশেষ খসড়া অনুযায়ী শুধু সাজাপ্রাপ্ত আসামি নয়, আদালতের শুনানিতে অনুপস্থিত থাকার দায়ে ফেরারি ঘোষিত আসামিরাও অযোগ্য হবেন। একই সঙ্গে বাতিল করা হচ্ছে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ। প্রার্থী বা তার প্রস্তাবকারীকে সরাসরি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিধান কার্যকর হলে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী নির্বাচন থেকে ছিটকে যাবেন, কারণ তাদের বিরুদ্ধে অর্থ পাচারসহ নানা মামলায় আদালত ফেরারি ঘোষণা করছে। তবে একই সঙ্গে শঙ্কা রয়েছে এই বিধান অপব্যবহারেরও। ইসি সূত্র জানিয়েছে, সংশোধিত খসড়া এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। অধ্যাদেশ জারির পর নতুন বিধান কার্যকর হবে। এর ফলে নির্বাচনের যোগ্যতা ও অযোগ্যতা নিয়মে বড় পরিবর্তন আসছে, যা সরাসরি প্রভাব ফেলতে পারে আওয়ামী লীগের আগামী রাজনৈতিক ভাগ্যে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই কুমিল্লা গড়তে চান এবি পার্টি নেতা স্থপতি তানভীর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা 6 সদর আসনে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও নাগরিকদের সঙ্গে মত বিনিময় শেষে দলীয় নেতারা কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে 16 দফা প্রস্তাবনা সম্বলিত স্মারকলিপি জমা দেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতা ও কুমিল্লা 6 আসনের মনোনয়ন প্রত্যাশী স্থপতি মোহাম্মদ আবুল কালাম মাহমুদ সরকার তানভীর বলেন, কুমিল্লা ইতিহাস ও ঐতিহ্যের রাজধানী হলেও দীর্ঘদিন ধরে অপরিকল্পিত উন্নয়ন, অব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও যানজটের কারণে নগরী মৃতপ্রায় শহরে পরিণত হয়েছে। তিনি বলেন, মূল শহরের উপর চাপ কমাতে এবং চারপাশে এলাকায় সুযোগ সুবিধা বাড়াতে দ্রুত একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান বাস্তবায়ন জরুরি। এবি পার্টি সমস্যা সমাধানের রাজনীতি করে, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। এরই মধ্যে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে কিছু প্রকল্প অনুমোদিত হয়েছে, কিছু কাজ পরীক্ষাধীন। স্থপতি তানভীর প্রতিশ্রুতি দেন, এবি পার্টির ক্ষমতা এলে কুমিল্লাকে একটি আধুনিক, পরিকল্পিত ও টেকসই নগরীতে রূপান্তর করা হবে, যা হবে সারা দেশের জন্য উদাহরণ। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য অতীতের ব্যর্থতা নয়, বরং আগামীর বাংলাদেশ গড়া, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম নির্মল পরিবেশে বেড়ে উঠবে। গণসংযোগে এবি পার্টির জেলা ও মহানগর শাখার সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।